আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রূপাপুরীর অনেক রহস্যময় কাহিনী ভরপুর একটা গল্প নিয়ে আসলাম। গল্পটা শেষ পর্যন্ত শুনুন, অনেক ভালো লাগবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আমি শুরু করছি রূপাপুরীর গল্প। কেমন লাগবে যখন দেখবেন বিশাল আকারের একটা সাদা রঙের সাপ আপনাকে পেঁচিয়ে রেখে বসে আছে? হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটে চলেছে আমার সাথে। আমি রাতে ঘরে শুয়ে থাকি ঠিকই, কিন্তু মধ্যরাতের দিকে ঘুম ভেঙে গেলে নিজেকে দেখতে পাই এক অজানায় জায়গায়, আর আমাকে পিছিয়ে রেখে বসে আছে সেই সাপ। আমি সাপটাকে দেখে ভয় পেলে বা চিৎকার করলে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি ঘরে শুয়ে আছে। আমার সাথে কিছুদিন ধরে এরকম ঘটনা ঘটায় আমি রাতে ভয় থাকি, ভয় ঘুমানোর সাহস পাই না। আমার সাথে এরকম ঘটনা ঘটে, কিন্তু আমি বিষয়টা দু একদিন গোপন রাখলে পরে মাকে বিষয়টা বলি। সব শুনে মা বলেন, বাবা নিশাদ, তোর সাথে কি শুরু হলো? তুই ছাড়া আমার কেউ নেই। তোকে একটা সাপ কেন জঙ্গলে নিয়ে যায়? কেউ ওই সাপটা? আমার অনেক ভয় হয় বাবা। তোকে যদি সাপটা মেরে ফেলে তখন কি হবে? মায়ের কথা আমি বললাম, জানি না মা, হঠাৎ যে কি শুরু হলো। আমি সাপটাকে দেখার পর চিৎকার করার সাথে সাথে আমার জানি কি হয়, আমি জ্ঞান হারিয়ে ফেলি। আবার যখন জ্ঞান ফেরে তখন নিজেকে দেখি ঘরে শুয়ে আছি। তখন মা বলল, সাপ কিভাবে মানুষকে তুলে নিয়ে যেতে পারে? ওটা কি আসলে কোনো সাপ নাকি জিন? তা তো জানি না মা। আমাকে যদি সাপটা আবারও জঙ্গলে নিয়ে যায় তাহলে এবার যেভাবে হোক আমি কথা বলবই। আর যদি কোনো কথা না বলে তাহলে কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাব। আমার কথায় মা বললেন, হ্যাঁ আমিও তাই ভাবছি। তুই বাবা ঘরের মধ্যে আলো জ্বালিয়ে ঘুমা। আমি কালকেই তোকে কবিরাজ বা তান্ত্রিক দেখাবো, আর দেরি করব না। কথাটা বলে মা তার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। এদিকে আমি জানলার পাশে বসে তাকিয়ে আছি আকাশের দিকে। চাঁদের আলোতে চারিদিকটা আলোকিত হয়ে আছে। বসে বসে ভাবছি, এত মানুষ থাকতে ওই সাপটা আমার কাছে কেন আসে? কেন আমাকে জঙ্গলে নিয়ে যায়? আর সাপটার রং সাদা কেন? এরকম কথা ভাবতে ভাবতে ঘুম চলে আসে। আমি ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর পর আমার ঘুম ভেঙে যায় তুলতুলে নরম কিসের স্পর্শে। এরকম কিছুর স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যেতে বুঝতে পারলাম আমি শুয়ে আছি জঙ্গলে, বিশাল একটা গাছের নিচে, সেই সাদা রঙের সাপটার উপরে। নিজেকে সাপের উপর শুয়ে থাকতে দেখে সাহস করে বললাম, আপনি কে? দয়া করে আমার সাথে কথা বলুন। আমার কথায় সেই সাদা রঙের সাপটা শো শো আওয়াজ করতে করতে আমার সামনে খুব সুন্দরী এক মেয়ের রূপ নিলেন। মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তখন সেই মেয়েটা আমার দিকে রেগে তাকিয়ে আমার দিকে এগিয়ে এসে আমার চারিদিকে ঘুরতে লাগলেন। তখন মেয়েটার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। এমন সময় মেয়েটা আমাকে বলেন, আমার ভয়ঙ্কর রূপ দেখার পরও আমার সাথে কথা বলার সাহস করলি কিভাবে? মেয়েটার এমন কথায় আমি সাহস নিয়ে বললাম, আপনি কি, এটা কোন জায়গা? কিছুদিন ধরে আপনি আমাকে এখানে কেন নিয়ে আসেন? আপনি কি কোনো নাগিন? আমার কথায় সে মেয়েটা বললেন, আমি কোনো নাগিন না, আমি একটা পরী। আমার নাম রূপা। আমি তোকে এখানে নিয়ে আসি তোকে তিলে তিলে শেষ করে দিতে। মানে? মানে কি বলেন? তিলে তিলে শেষ করে দিবেন মানে? আমি আপনার কি করেছি? আমাকে দয়া করে কিছু করবেন না, ছেড়ে দিন আমাকে। আমার কথায় সে পরীটা হাসতে হাসতে বলে, তোকে ছেড়ে দেবার জন্য এখানে নিয়ে আসিনি। কাল থেকে অমাবস্যার রাত, কাল থেকে তোর উপর আমার অত্যাচার শুরু। কাল থেকে তোর শরীর থেকে একটু একটু করে রক্ত চুষে খাবো আমি। আমি সাপরূপে তোর শরীর থেকে রক্ত চুষে খাবো, তুই দেখতে পাবি কিন্তু চিৎকার করতে পারবি না। তোর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোবে না। এভাবে 7 দিন তোর শরীর থেকে রক্ত চুষে খেলে তুই মারা যাবি। পরীর এরকম কথা আমি ভয়ে সেখান থেকে একটা দৌড় দিলাম। অন্ধকার রাত, আমি কোন দিক দিয়ে দৌড়াচ্ছি জানি না। আমি প্রাণের ভয়ে দৌড়াচ্ছি ঠিকই, কিন্তু ঘুরে ফিরে সাপরূপী সেই পরীর কাছেই ফিরে আসছি। এটা কিভাবে সম্ভব? আমি দৌড়ে পালাতে পারছি না কেন? আমি সেদিক দিয়ে দৌড়ে পালাতে যাই, ঘুরে ফিরে আবার সেই পরীর কাছে ফিরে আসি। বারবার এরকম ঘটনা ঘটে। সে রূপাপুরী আমাকে বলেন, কি ভেবেছিস এত সহজে পালাতে পারবি? তুই চাইলেও পালাতে পারবি না, চিৎকার করতে পারবি না। রূপাপুরী এরকম কথা আমি বললাম, আমাকে যেতে দিন দয়া করুন। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই, আমাকে কিছু করবেন না। আমার কথায় পরী হাসতে হাসতে বললেন, মনে রাখিস কাল থেকে শুরু। এই কথাটা বলে রূপাপুরী আমার সামনে আবার বিশাল আকারের সাদা সাপটার রূপ নিলেন। সাদা সাপের রূপ নিয়ে আর ওর আমাকে আবারে পেঁচিয়ে ধরলেন, আর তখনই আমি জ্ঞান হারিয়ে ফেললাম।
আমার যখন জ্ঞান ফিরলেন তখন দেখলাম আমি আমার ঘরে আমার পাশে মা বসে কান্না করছে। আমার জ্ঞান ফিরতে মা বলল, বাবা নিশাত, তোর কি হয়েছিল বাবা? সকাল হলো দেখলাম তুই উঠেছিস না। তখন আমি তোকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু তুই উঠলি না। তুই আমার ডাকে না উঠায় তোর জন্য চিন্তা হচ্ছিল। মায়ের কথা আমি বিছানায় উঠে বললাম, মা মা আমি যে সাপটার কথা বলছিলাম ও কোনো সাধারণ সাপ না, ও একটা পরী, ওর নাম রূপা। ওই পরী আমাকে বাঁচতে দেবে না মা। জানি না আমি কি করেছি। সে পরী আমাকে বলে কালকে থেকে 7 দিন আমার রক্ত চুষে খাবে আর আমাকে মেরে ফেলবে। আমার কথায় মা ভয় পেয়ে বললেন, কি বলিস? আমি তো অনেক ভয় হচ্ছে বাবা আমার। সত্যি যদি ওই পরী তোর কিছু করে, আমি তোকে হারাতে চাই না বাবা। আমি তোকে নিয়ে আজকে কবিরাজের বাড়িতে যাব। মায়ের কথা আমি রাজি হয়ে বললাম, হ্যাঁ মা, আজকে কোনো কবিরাজের কাছে যেতে হবে, নইলে রূপাপুরি আমাকে তিলে তিলে শেষ করে দিবে। কথাটা বলে মা সহ কিছুক্ষণ পরে চলে গেলাম একজন কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যাবার পর আমার সাথে ঘটে যাওয়া ও পরীর সাথে সব বলা ঘটনাগুলো খুলে বললাম। সব শুনে কবিরাজ বললেন, আমাকে একটু সময় দিন, আমি খোঁজ নিয়ে দেখি। এই বলে কবিরাজ তার মতো করে খোঁজ নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে তো কোনো ঘটনা ঘটছে না বাবা। তুমি যে পরীর কথা বলেছ, ওই নামে তো কোনো পরী সাপরূপে এসে তোমাকে নিয়ে যায় না। আমার মনে হয় তুমি ভুল দেখেছ। কবিরাজের কথা আমি বললাম, কি বলেন এগুলো? স্বপ্ন হতে পারে না? আমি যা দেখেছি, যা শুনেছি সব সত্যি। ওই পরী আমাকে ঘুমের মাঝে নিয়ে যায়। আমি ওর সাথে সামনাসামনি কথা বলেছি, ও আমাকে নামও বলেছে, ওর নাম রূপা। আমার কথা কবিরাজ বললেন, দেখো বাবা, আমি একজন কবিরাজ। তোমার সাথে এরকম কিছু ঘটলে আমি বুঝতাম। আমি তো এসব কিছু দেখছি না। আমার মনে হয় তুমি যা দেখছো সব স্বপ্ন। কবিরাজের কথায় আমি যেন কোনোভাবেই ওনাকে বোঝাতে পারছি না আমি স্বপ্ন না বাস্তবে দেখেছি। কিন্তু কবিরাজ কোনো কিছু বলতে না পারায় আমরা সেখান থেকে অন্য আরেকটা কবিরাজের কাছে গেলাম। অন্য কবিরাজের কাছে যাবার পর ওনাকেও সব ঘটনা খুলে বললাম। সব শুনে কবিরাজ ওনার সাথে থাকা জিনের মাধ্যমে খোঁজ নিয়ে বললেন, কই, তোমার সাথে তো কোনো সমস্যা আমি বুঝতে পারছি না। আমি আমার সাথে থাকা জিনের মাধ্যমে খোঁজ নিলাম। তোমার সাথে কোনো পরী থাকলে সাপরূপে কোনো তোমার পরী তোমাকে জঙ্গলে নিয়ে গেলে আমার জিন এটা বুঝতে পারত। আমার সাথে থাকা জিন তোমার বিষয়ে কিছুই বলেনি। এর মানে তোমার সাথে বাস্তবে কিছু ঘটেনি, যা ঘটেছে হয়তো স্বপ্নে। কবিরাজের কথায় আমি মায়ের দিকে তাকিয়ে কবিরাজকে বললাম, দেখুন, বোঝার চেষ্টা করুন। আমি যা দেখছি এটা বাস্তব কোনো স্বপ্ন না। আমি আপনার সাথে থাকা জিনকে দিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আমার কথা কবিরাজ বললেন, দেখো বাবা, আমার জিন ভালো করে খোঁজ নিয়ে বলেছে তোমার সাথে কিছু ঘটেনি। তুমি তো ভুল ভাবছো, হয়তো স্বপ্ন দেখেছো, সব ঠিক হয়ে যাবে। আমি যা জানলাম বললাম, তোমরা চাইলে অন্য কবিরাজের কাছে যেতে পারো, এটা তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। কবিরাজের কথায় মা বললেন, নিশাত চল। এই বলে মা ও আমি বাড়ির দিকে যেতে লাগলাম। তখন মা বলল, নিশাত, দুজন কবিরাজ একই কথা বলল, তোর সাথে যা ঘটছে এগুলো স্বপ্ন। আমার মনে হয় এগুলো স্বপ্নই হতে পারে। না, আমার বিশ্বাস করো, আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো বলো? আমার এরকম কথায় মা বললেন, তোর সাথে এরকম ঘটনা ঘটলে কবিরাজ কেন জানতে পারলো না? সেটাই তো ভাবছি। দুজন কবিরাজ কেউ বলতে পারলো না সাপরূপী ওই পরীর কথা। হতাশ ও চিন্তা হয়ে মায়ের সাথে গল্প করতে করতে বাড়িতে গেলাম। সেদিন রাতে খাবার খেয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমি যা দেখি, যা শুনে, এটা কি আসলে কোনো স্বপ্ন? না না, এটা স্বপ্ন হতে পারে না। এই বলে মাকে ডাক দিলাম। বললাম, মা, আমি তো একটু পর ঘুমিয়ে যাব, তুমি কষ্ট করে আমাকে একটু পর পর দেখবা। ঘরে যদি কেউ এসে দেখো যে আমি না পাই, তাহলে ভাববা সেই সাপরূপী পরী আমাকে নিয়ে গেছে। আমার কথায় মা আমার কথায় রাজি হয়ে আমি ভয়ে ভয়ে ঘুমালাম। আমি ঘুমানোর পর রোজ রাতের মতো সাপের শস্য আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে দেখলাম আমাকে পেঁচিয়ে রাখছে সেই সাপরূপী পরী। তখন আমি নিজের চোখ কুচলিয়ে হাতের মধ্যে চিপটি কেটে দেখলাম এটা স্বপ্ন নাকি বাস্তব। এমন অবস্থায় আমার সামনেই সাপ থেকে পরীর রূপ নিয়ে আমাকে বলল, কি ভাবছিস, এটা স্বপ্ন না বাস্তব? এটা বাস্তব। আমি তোকে বাস্তবে নিয়ে এসেছি। তুই কি ভেবেছিস কোনো কবিরাজের কাছে গেলে আমার বিষয় জানতে পারবি? না, আমার মাঝে এমন এক মায়াজাল সৃষ্টি করে রেখেছি আমি, যার কারণে সাধারণ কোনো কবিরাজ আমার বিষয় জানতে পারে না। তুই আজকে যে কবিরাজের কাছে গিয়েছিলি, এর মাঝে প্রথম কবিরাজ আমার বিষয়ে কিছু জানতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার যে কবিরাজের কাছে গিয়েছিলি সে কবিরাজ জিনের আমার বিষয়ে জানতে পেরেছিল। কিন্তু তোকে বা কবিরাজকে ভয় কিছু বলেনি।
আমি ওকে বলেছি আমার বিষয়ে তোকে বা কবিরাজকে কিছু বললে ওকে মেরে ফেলবো। আমার ভয়ে তোকে কিছু বলিনি। আজ অমাবস্যা, আজ থেকে তোর উপর অত্যাচার শুরু। এই বলে পরি আমার সামনে সাপের রূপ নিলেন আর আমাকে পিছিয়ে আমার গলায় তার দুটো বিষ দাঁত বসিয়ে রক্ত খেতে লাগলেন। এমন অবস্থায় আমি প্রচণ্ড চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার ওখানে কেউ শুনল না। এক অজানা জায়গায় আমি সাপরূপে থাকা রূপা পরি আমার রক্ত খাবার পর আবারও সাপরূপ থেকে পরিরূপে আসলেন। পরিরূপে এসে আমাকে বললেন, আজ প্রথম দিন, এভাবে রোজ রাতে তোর শরীর থেকে রক্ত চুষে খাবো আমি। এভাবে 7 দিন পর মেরে ফেলবো তোকে। কেন আমার রক্ত খাবেন? কেনই বা আমাকে মেরে ফেলবেন? এর কারণ কি বলুন? আমাকে দয়া করে ছেড়ে দিন, মাফ করে দিন আমাকে। আমি তো কোনো অপরাধ করিনি, তাই না? আমার কথায় পরি রেগে আমার দিকে তাকিয়ে বললেন, যেদিন তোকে মেরে ফেলবো সেদিন জানতে পারবি তোর অপরাধ কি। এ বলে সেই পরি আমার কপালে ওর হাত রাখলেন। রূপাপরি আমার কপালে ওর হাত রাখায় আমি বেহুশ হয়ে যাই। আমার হুঁশ ফেরে মায়ের ডাকে। মা ডাকছে, বাবা নিশাদ ওঠ, আর কত ঘুমাবি? মায়ের ডেকে ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই তাড়াহুড়া করে বিছানায় বসে বললাম, মা, আজকে প্রমাণ হয়েছে না, ওই রূপাপুরি আমাকে নিয়ে যায় এক জঙ্গলে। আজকে নিশ্চয়ই দেখেছে আমি ঘরে নেই। আমার কথায় মা আমাকে অবাক করিতে বললেন, নিশাদ, কবিরাজ ঠিকই বলেছে, তোর সাথে বাস্তবে কোনো ঘটনা ঘটে না। তুই মনে হয় স্বপ্নে ভয় পাস, কারণ আমি আর সারা রাত না ঘুমিয়ে তোর পাশে বসেছিলাম। তুই ঘুমাচ্ছিলি সারা রাত, কই কেউ তো তোকে কোথাও নিয়ে যায়নি। মায়ের কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি অবাক হয়ে বললাম, মা, কি বলো? আমাকে পরি নিয়ে গিয়েছিল। রূপাপুরি আজ আমার গলায় তার দাঁত বসিয়ে রক্ত খেয়েছে। এই যে দেখো, গলে দাগ বসে আছে। আমার কথায় মা আমার গলার দিকে তাকিয়ে বলল, আমাকে না দেখিয়ে নিজে দেখে নে, কোথায় তোর গলায় দাগ? আয়নার সামনে গিয়ে দেখ। মায়ের কথায় আয়নার সামনে গিয়ে চমকে উঠলাম। আরে, আমার গলার দাগ কই? একটু আগেও তো ছিল। আমাকে অবাক হতে দেখি মা বলল, নিশাদ, তুই সব নিয়ে ভাবিস না, দেখিস সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হবে না মা, ওই রূপাপুরি আমাকে মেরে ফেলবে। ও আজ আমার রক্ত খেয়েছে, কালকে আবারও খাবে। এভাবে 7 দিন পর আমাকে মেরে ফেলবে। ওর হাত থেকে আমাকে বাঁচাও মা, আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যাও। আমার কথায় মা বলল, কালকে তো নিয়ে গেলাম, কবিরাজ তো বলল তোর কোনো সমস্যা নেই। কবিরাজ তো জানি না তোর বিষয়ে। মায়ের কথায় আমি বললাম, মা, কবিরাজ সব জানে, ভয় আমাদের কিছু বলেনি। রূপাপুরি কবিরাজের সাথে থাকা জিনকে ভয় দেখিয়েছিল বলে সে জিনটা কবিরাজও আমাকে কিছুই বলেনি। তুমি দয়া করে আমাকে অন্য কবিরাজের কাছে নিয়ে চলো। আমার কথা অনুরোধে মা আমাকে সেদিন অন্য আরেকটা কবিরাজের কাছে নিয়ে গেলেন। সে কবিরাজের কাছে যাবার পর ওনাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে কবিরাজ কিছুটা সময় চেয়ে নিলেন আর আমার বিষয়ে খোঁজ নিলেন। আমার বিষয়ে খোঁজ নেবার পর কবিরাজ বললেন, তোমার সাথে কোনো এক সমস্যা নেই বাবা। তুমি যা দেখো এগুলো মনে হয় কোনো কল্পনা বা স্বপ্ন, বাস্তবে সব কিছুই ঘটে না। না কবিরাজ সাহেব, আমার সাথে বাস্তবে সব ঘটে। আপনাকে কিভাবে বোঝাই? পরি আমার সাথে সামনাসামনি কথা বলে, আমার শরীর থেকে রক্ত চুষে খায়, আমি ব্যথাও পাই। তখন কবিরাজ বললেন, তাহলে দেখাও তোমার রক্ত খামার দাগ কোথায়। কবিরাজের কথায় আমি কোনো দাগ দেখাতে পারিনি, কারণ আমার শরীরে তখন কোনো দাগ ছিল না। কোনো প্রমাণ দেখাতে না পেরে মন খারাপ করে বাড়িতে আসি। বাড়িতে আসার পর মন খারাপ করে বসে থাকি বিছানায়। তখন মা বলেন, দেখলি তো, 3 জন কবিরাজ একই কথা বলল, তোর সাথে আসলে কোনো সমস্যা নেই বাবা। মায়ের কথা আমি কোনোভাবে মাকে বোঝাতে পারছি না আমি বাস্তবে সব দেখি। মায়ের কথা আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর সেদিন রাতে খাবার শেষে মা বললেন, ঘুমা বাবা, ঘুমালে শরীরটা ভালো লাগবে। কথাটা বলে মা ওনার রুমে ঘুমাতে গেলেন। এদিকে আমি না শুয়ে বিছানার উপর বসে রইলাম। আজ আমি ঘুমাবই না, না ঘুমালে দেখি রূপাপুরি আমাকে কিভাবে নিয়ে যায়। এইভাবে বসে আছি। এখনই যখন একটু একটু ঘুম ঘুম ভাব হয়ে ওঠে, একটু হাঁটাহাঁটি করি। এভাবে কাটতে থাকে সময়। আমি বসে আছি, মাঝে মধ্যে জানলার পাশে গিয়ে একটু বসে সময় কাটাচ্ছি। এভাবে সময় যেতে যেতে মধ্যরাতের দিকে হঠাৎ আমার ঘরের চারিদিকে একটা আওয়াজ পেতে থাকি। আর তখন দেখি আমার জানলা দিয়ে ঘরে প্রবেশ করছে সাপরূপে থাকা রূপাপুরি। সাপটাকে দেখে আমি চিৎকার করি, কিন্তু এ কি, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? আমি মা মা বলে চিৎকার করছি, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। এমন সময় রূপাপুরি সাপের রূপ পাল্টে পরিরূপে আসলেন আর আমার কপালে হাত রাখলেন। আমার কপালে হাত রাখার পর আমার কি হলো আমি জানি না। আমি দেখলাম আমি জঙ্গলের সেই জায়গায় রোজ রাতে রূপাপুরি আমাকে যেখানে নিয়ে যায় সেখানে আছি।
নিজেকে সেখানে দেখে রূপাপরীকে বললাম, আপনি কে? কেন আমার সাথে এমনটা করছেন? আমি মাকে কেন বোঝাতে পারি না আপনি বাস্তবে আমার সাথে এমনটা করছেন? আপনার কথা কোনো কবিরাজ বলে না কেন? আর আপনি আমাকে এখানে নিয়ে আসেন, ওদিকে মা আমাকে বাড়িতে কিভাবে দেখতে পান? আমার কথা রূপাপরী বলেন, তোকে নিয়ে আসার পর আমি তোর ঘরে মায়াজাল সৃষ্টি করে রেখে আসি, যার ফলে তোর মা তোকে দেখতে পায়। আসলে তুই থাকিস আমার কাছে। আমি তোকে বলেছি না আমি যা বলছি তাই করব? তুই আমার কাছ থেকে বাঁচতে পারবি না। কোনো কবিরাজও আমার কথা তোকে বলবে না, তোকে সাহায্য করবে না। আমার ক্ষমতা অনেক। আমি একটা শক্তিশালী গোত্রের পড়ি। কথাটা বলে রূপাপরী আবারও সাপের রূপে আসলেন আর আমাকে পেঁচিয়ে গলায় দাঁত বসে রক্ত চুষে খেতে লাগলেন। রক্ত চুষে খাবার পর আমি কান্না করতে করতে বললাম, আমাকে মেরে ফেলুন, একেবারে মরে যাই। এরকম কষ্ট আমি আর নিতে পারছি না। আমাকে মেরে ফেলুন, তার আগে বলুন আমাকে কেন কষ্ট দিচ্ছেন? কেন আমাকে এখানে নিয়ে এসে আমার রক্ত পান করছেন বলুন? আমার কথায় রূপাপরী আমার কানের কাছে আসলেন। রূপাপরী আমার কানের কাছে এসে বললেন, তোকে চাইলে প্রথম দিনে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারব, যেরকম কষ্ট আমি পাচ্ছি। আপনি কষ্ট পাচ্ছেন মানে? আপনার কিসের কষ্ট? আমি তো আপনাকে কষ্ট দিইনি। আমাকে বাড়িতে রেখে আসুন, দয়া করে এমনটা করবেন না আমার সাথে। কিন্তু আমার কথার কোনো দাম দেখালেন না রূপাপরী। উনি ওনার কথা মতো আমার রক্ত চুষে আমাকে আবারও আমার বাড়িতে, আমার ঘরে রেখে আসলেন। আমার বাড়িতে রেখে আসার কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেলে বুঝতে পারলাম সকাল হয়ে গেছে। সকাল হলে উঠে আয়নার কাছে গিয়ে দেখলাম আমার গলায় দাগ হয়ে আছে। রূপাপরী সাপরূপে যে রক্ত খেয়েছে সেটার দাগ লেগে আছে। গলার মধ্যে দাগ দেখে রান্নাঘরে মায়ের কাছে গিয়ে বললাম, মা দেখো দেখো, আমার কোনো কথা তো বিশ্বাস করো না, আমার গলায় দাগ দেখো। তখন মা গলার দিকে তাকিয়ে বললেন, কোথায় দাগ? রোজ রোজ কি শুরু করলে? এইভাবে চলতে থাকলে তো একসময় পাগল হয়ে যাবি। এসব বাদ দে বাবা, কিছুদিন ধরে কাজে যাস না, আজকে কাজে যা। মায়ের কথা আমি বললাম, যেখানে আমার জীবন থাকবে না সেখানে কাজ করব কিভাবে? আমাকে আজ রাতে রূপাপরী নিয়ে গেছে আর রক্ত খেয়েছে। আমার আগে চিকিৎসা করাতে হবে। কথাটা বলে চলে গেলাম বাইরে। বাইরে যাবার পর বন্ধু আরিফের সাথে দেখা। ওর সাথে দেখা হতে আমি বললাম, এ আরিফ, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। আমি তো তোর কাছে যাচ্ছিলাম। আমার কথা আরিফ বললেন, কেন? আমার কাছে কেন? কোনো দরকার আছে? আরিফের কথা জবাবে ওকে নিয়ে একটা জায়গায় বসে বললাম, একটা ঝামেলায় পড়েছি, জানি না বিশ্বাস করবে কিনা। এই বলে আমার সাথে ঘটা সব ঘটনা খুলে বললাম। সব শুনে আরিফ যেন আকাশ থেকে পড়লেন। আরিফ অবাক হয়ে বললেন, নিশাত, কি বলিস এসব? এরকম ঘটনা তাহলে ঘটে? তুই কি সত্যি বলছিস? সাপরূপী পরীটা তোকে কেন নিয়ে যায়? আরিফের কথার হাত ধরে বললাম, সব সত্যি বলছি। তো আমার ভালো বন্ধু তোকে মিথ্যা বলে আমার কি লাভ বল? আমার কথা মা বিশ্বাস করছে না। মা আমাকে দুজন কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল, তখন কিছু কবিরাজ বলতে পারিনি তাই। আরিফ, আমি সত্যি ঝামেলা আছি। আমার সাথে কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে যেতে পারবি? আমার কথা অনুরোধে আরিফ বললেন, হ্যাঁ হ্যাঁ চল, আমার জানা একজন তান্ত্রিক আছে, ওনার কাছে যাই, গিয়ে দেখি আসলে তোর কোনো সমস্যা আছে কিনা। কথাটা বলে আরিফ আমাকে নিয়ে গেলেন সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে যাবার পর আমি ওনাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে তান্ত্রিক আমার বিষয়ে সব খোঁজ নিয়ে বললেন, তোমার সাথে কোনো ঘটনা নেই, যা আছে সব কল্পনা, তুমি এসব নিয়ে ভেবো না। যদি এসব নিয়ে সব সময় ভাবো তাহলে তোমার মাথায় সমস্যা হবে। তান্ত্রিক এরকম কথায় মনে হলো আমি মনে এবার সত্যি সত্যি পাগল হয়ে যাব। আমি এদের কিভাবে বুঝাই রূপাপরী বাস্তবে আছে, আমাকে ধরে নিয়ে যায় আর রক্ত খায়। আমি তান্ত্রিককে কোনোভাবে বোঝাতে না পেরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর মা জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলি? মায়ের কথা জবাবে আমি বললাম, মা, বন্ধু আরিফকে সাথে নিয়ে একজন তান্ত্রিকের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তান্ত্রিক তো কিছুই বলতে পারলেন না। আমার কথায় মা বললেন, এসব বাদ দে না বাবা, বলেছি তো কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে তিনজন কবিরাজ, একজন তান্ত্রিক, এদের মধ্যে কেউ না কেউ বলতে পারতো। এসব নিয়ে আর ভাবিস না, যা হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথা আমি আর কথা না বাড়িয়ে হাত মুখ ধুয়ে খাবার খেতে লাগলাম। খেতে খেতে বললাম, মা, কি করব? আমার শরীর কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আমি তো কিছুদিন পর মারা যেতে পারি। আমি মারা গেলে তখন বুঝবো আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। আমার কথায় মা বলল, তোর সাথে কিছু যে ঘটে এটা না হয় আমি বিশ্বাস করি না, জানি না আমার মতো সবাইকে একই ভুল করবে, কিন্তু তোর কথা বিশ্বাস করে না, কোনো কবিরাজ বলতে পারি না। তুই আমার একমাত্র ছেলে, তোর কিছু হোক আমি কি চাইবো বল?
অনেক তো কবিরাজ দেখলাম, ভাত খেয়ে নিয়ে তোকে নিয়ে আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। উনি তো বুজুর্গ মানুষ, হয়তো কিছু বলতে পারে। মায়ের কথায় তাই করলাম। ভাত খেয়ে চলে গেলাম ইমাম সাহেবের বাড়িতে। ইমাম সাহেবের বাড়িতে যাবার পর ওনাকে সব কিছু খুলে বললেন মা। সব শুনে ইমাম সাহেব বললেন, দেখুন আমি তো কোনো কবিরাজ না, এসব নিয়ে কাজও করি না। নিশাত বলছর সাথে ঘটনা ঘটে রূপাপুরী নামে এক পরিবারকে নিয়ে যায়। এদিকে অন্য কবিরাজ ও তান্ত্রিক এই বিষয়টা জানে না। এখানে আমার একটা পরামর্শ আছে। আমার এই কথা শুনলে হয়তো নিশাতের সাথে সমস্যা কমে যাবে। কোনো পরী কোনো ছেলেকে ধরলে সহজে ছাড়তে চায় না। আপনি নিশাতকে বিয়ে করিয়ে দিন। নিশাত বিয়ে করলে ওর ঘরে বউ আসলে এই সমস্যার সমাধান হতে পারে। কথার কথা, কোনো পরী নিশাতকে ধরলে সে ছেড়ে যেতে পারে। ইমাম সাহেবের কথায় মা ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর মা বলে, ইমাম সাহেব ঠিকই বলেছে, তোকে বিয়ে করালে বউ আসবে, তখন তোর মাথায় পরীর কথা, পরীকে নিয়ে চিন্তা আসবে না। মায়ের কথায় আমি বললাম, আমি বিয়ে করলে যদি রূপাপরীর হাত থেকে বাঁচতে পারি তাহলে তাতে রাজি আমি। আমার কথায় মা বললেন, ঠিক আছে, আমি আজকেই ঘটক সাহেবের সাথে কথা বলবো। আমার কথায় মা বললেন, ঠিক আছে, তাহলে এখন যাই। কথাটা বলে মা ঘটক চাচার সাথে কথা বলতে গেলেন। এদিকে সেদিন রাতে খাবার সময় মা বললেন, তোর ঘটক চাচার সাথে কথা বলেছি, ওনার খোঁজ ভালো, সংসারী মেয়ে আছে একটা নাকি, কালকে তোকে নিয়ে একটা মেয়ে দেখতে যাবে। মায়ের কথা আমি বললাম, ঠিক আছে। এই বলে খাবার খেয়ে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে রইলাম বিছানায়। জেগে থেকে লাভ নেই, আমি জানি রূপাপুরি আমাকে নিয়ে যাবেই। এইভাবে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ে ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আমার ঘুম ভেঙে যায় প্রচণ্ড ব্যথায়। ব্যথায় ঘুম ভেঙে যেতে দেখলাম রূপাপুরীর সাপরূপে আমার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। এমন অবস্থায় আমি নড়াচড়া করার চেষ্টা করেও নড়াচড়া করতে পারছি না। এভাবে কিছুক্ষণ পর রূপাপুরী আমাকে ছেড়ে দিয়ে সাপের রূপ থেকে পরিরূপে এসে হাসতে হাসতে বললেন, 3 দিন, আজ নিয়ে 3 দিন হলো, তোর হাতে আর 4 দিন বাকি। 4 দিন পর তোর মৃত্যু হবে। তোকে মানা করেছি না কোনো কবিরাজের কাছে না যেতে? কবিরাজের কাছে গিয়ে কোনো লাভ হবে না। তোর চিকিৎসা তো দূরের কথা, আমার কথা কেউ বলতেই পারবে না। তুই কি ভেবেছিস তুই বিয়ে করলে সব ঠিক হবে? হবে না। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আর আমি তোর বিয়েও হতে দেব না। তুই মেয়ে দেখতে যাবি ঠিকই, কিন্তু বিয়ে হবে না। কোনো না কোনোভাবেই তোর বিয়ে ভেঙে দেবই। এই বলে রূপাপুরী আমাকে বেহুশ করে বাড়িতে রেখে গেলেন। আমার হুঁশ ফিরলেন পরের দিন সকালে মায়ের ডাকে। মায়ের ডাকে হুঁশ আসায় মা বললেন, এই নিশাত উঠ, দেখ তো ঘটক চাচা বসে আসছে তোকে নিয়ে মেয়ে দেখতে যাবে, তুই যা রেডি হয়ে নে তাড়াতাড়ি। মায়ের কথা আমি উঠে হাত মুখ ধুয়ে ঘটক চাচা সহ খাবার খেয়ে রেডি হয়ে চলে গেলাম মেয়ে দেখতে। মেয়ে দেখতে যাওয়ার পর ঘটক চাচা সহ বসে আছে। এমন সময় মেয়েকে মেয়ের ভাবি নিয়ে ঘরে আমাদের সামনে আসায় আমি অবাক হয়ে দাঁড়িয়ে বললাম, আরে রূপাপুরী, আপনি আপনি এখানে কেন? কি চাইছেন এখানে? চলে যান এখান থেকে। আমার কথায় ঘটক চাচা আমার কানে এসে বললেন, ভাতিজা কি বলে এসব? পুরী কোথায় পেলে? এটা তো মেয়ে, এটা তো আর মেয়ের ভাবি। তখন আমি বললাম, আরে চাচা কোথায় মেয়ে? ওটা তো রূপাপুরী, ও একটা সাপ। আমার কথায় মেয়ে এবং মেয়ের ভাবি ওর বাড়ির সব এক অপরের দিকে তাকিয়ে মেয়ের বাবা আমাকে বললেন, তুমি কাকে পরি বলছো বাবা? ও তো আমার মেয়ে। আরে কোথায় মেয়ে? ও আপনার মেয়ে না, একটা পরি সাপরূপ আমাকে নিয়ে জঙ্গলে যায়। আমার কথায় মেয়ের বাবা ঘটককে বললেন, ঘটক এটা কাকে নিয়ে এসেছ? এ ছেলের তো মাথায় সমস্যা, এখানে ভাগো এখান থেকে। এরকম মাথায় সমস্যা ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব না। ওনার কথায় ঘটক চাচা ওনাদের বোঝাতে চাইলে ওরা বুঝলেন না। তখন ঘটক চাচা আমাকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। বাড়িতে আসার পর উনি বসে রইলেন। এদিকে তখন মা আমাকে বললেন, তোর কি মাথায় সমস্যা হয়েছে নাকি? তুই মেয়ে দেখতে গিয়ে পরি পেলি কোথায়? মায়ের কথা আমি বললাম, ওখানে দেখেছি। মেয়ে দেখতে গিয়ে দেখি রূপাপুরী। মা বিশ্বাস করো, রূপাপুরীকেই দেখেছি। আমার কথায় মা বললেন, তুই পরি দেখেছিস, তাহলে বাকি সবাই কি দেখেছে? তোর ঘটক চাচা তো দেখলেন না, বাকি সবাই তো দেখলেন না। মায়ের কথায় ঘটক চাচা মাকে বললেন, ভাবি নিশাদের কি হয়েছে? ও কি সব পরিটরি বলেন তো? কত ভালো একটা মেয়ে ছিল। ঘটক চাচার কথায় মা বললেন, ভাই সাহেব ওসব কিছু না, ওটা যা আবার হয়েছে। আপনি আরেকটা মেয়ে দেখার ব্যবস্থা করুন, আমি এবার আপনাদের সাথে যাব। মায়ের কথায় ঘটক চাচা বললেন, বেশ ঠিক আছে, তাহলে কালকে আরেকটা মেয়ে দেখতে যাব। আপনারা কাল সকালে রেডি হয়ে থাকবেন, আমি সকালে আসব। এই বলে চলে গেলেন ঘটক চাচা। উনি চলে যাবার পর মা বললেন, কাল যদি কোনো পাগলামি করিস তাহলে আর বাড়িতে ঢুকতে পারবি না। তোর এরকম পাগলামি আর মেনে নিতে পারছি না।
মায়ের কথা আমি বললাম, আমার কি দোষ? রূপাপরীকে দেখলে আমি বলবো না? না বলবি না, চুপ করে থাকবি। তুই তো জানিস ওটা আসলে রূপাপরী না, তাহলে এরকম পাগলামি করার মানে কি? মায়ের কথা আমি কিছু না বলে চুপ করে রইলাম। এদিকে রোজ রাতের মতো সেদিন রাতেও রূপাপরী আমাকে তার কাছে নিয়ে গেলেন। রূপাপরী আমাকে তার কাছে নিয়ে যাবার পর বললেন, কিরে মেয়ে, কেমন দেখলি? তোকে বলছি না তোর বিয়ে হতে দিব না। তোর হাতে আর 3 দিন বাকি। আজকে নিয়ে 4 বার হলো তোর রক্ত খাওয়া, আর 3 রাত তোকে আমার কাছে নিয়ে আসলেই তোর জীবন শেষ। রূপাপরীর কথা আমি কান্না করতে করতে বললাম, আমার শরীর থেকে আজ নিয়ে 4 বার রক্ত খেলেন। আমার শরীর দুর্বল হয়ে পড়েছে। আপনি আমাকে আপনার কাছে নিয়ে আসেন, আবার রেখে আসেন। এগুলো কেউ বলতেও পারবে না আমাকে পাগল বলে। আমাকে তো মেরেই ফেলবেন। মারার আগে বলুন আমাকে কেন মেরে ফেলতে চান? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? আমার কথা রূপাপরী বললেন, বলবো, সময় হলে বলবো। কথাটা বলে রূপাপরী আমাকে বেহুশ করে বাড়িতে রেখে গেলেন। রূপা আমাকে বাড়িতে রেখে যাবার পর আমার হুঁশ আসে। আমার হুঁশ আসার পর বুঝতে পারি সকাল হয়ে গেছে। সকাল হয়েছে জেনেও শুয়ে আছি, কারণ আমার শরীরটা অনেক খারাপ আর দুর্বল লাগছে। আমার এরকম অবস্থা দেখে মা ঘরে এসে বলল, কিরে, কত বেলা হলে এখন উঠিসনি যে? ঘটক তো এসে পড়বে একটু পরে। মায়ের কথা আমি বললাম, মা, আমার শরীরটা ভালো লাগছে না। শরীর থেকে রক্ত চুষে খেয়ে শরীর দুর্বল করে দিয়েছে রূপাপরী। আমার কথায় মা বললেন, সকাল সকাল শুরু করলি তাই না? আর একবার যদি রূপাপরীর কথা মুখে আনিস তো দেখিস কি করি। যা, উঠে হাত মুখ ধুয়ে নে। কথাটা বলে মা চলে গেলে আমি কষ্ট করে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে আবার এসে শুয়ে রইলাম। এর ঠিক কিছুক্ষণ পর ঘটক চাচা আসলেন। ঘটক চাচা আসার পর আমাকে ও মাকে নিয়ে গেলেন মেয়ে দেখতে। মেয়ে দেখতে যাবার পর আগের মেয়েটার মতো এই মেয়েটাকেও দেখার সময় আমি দেখি মেয়ের জায়গায় রূপাপরী দাঁড়িয়ে আছে। আমি রূপাপরীকে দেখার পর কিছু বলি না, কারণ আমি কিছু বললে সবাই আমাকে পাগল বলবে। রূপাপরীকে দেখে চুপ করে বসে আছি। এদিকে তখন আমার মা মেয়েটার বাবার সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করলেন। বিয়ে ঠিক করার পর আমাকে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর বললেন, কিরে, মেয়েটা সুন্দর না? আমার তো বেশ পছন্দ হয়েছে, তাতে তোর বিয়ে ঠিক করলাম। সামনের শুক্রবার তোর বিয়ে। মায়ের কথায় আমি বললাম, আমি তো কোনো মেয়েকে দেখিনি, দেখেছি রূপাপরীকে। তোমাকে বললে তো বিশ্বাস করবে না, তাই কিছু বলিনি। সামনের শুক্রবার আমার বিয়ে ঠিক করেছ, সামনের শুক্রবার পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবেন তো? আমার এরকম কথায় মা বললেন, উল্টাপাল্টা কথা বলবি না, যা ঘরে যা। যতই বাহানা করিস, রূপাপরীর কথা বলিস, তোর বিয়ে আমি দেবই। মায়ের কথা কিছু না বলে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে মন খারাপ করে শুয়ে আছে। মা মিছে আমার বিয়ে ঠিক করলো। রূপাপরী আমার বিয়ে হতে দিবে না। আমি মন খারাপ করে শুয়ে আছি। সেদিন রাতের ঘটনা, আমি খাবার খেয়ে না ঘুমিয়ে জেগে আছি। এমন সময় সাপরূপে রূপাপরী আসলেন আমার কাছে, আর আমাকে নিয়ে গেলেন আমার রক্ত খেয়ে আবার রেখে গেলেন। রূপাপরী আমার শরীর থেকে রক্ত চুষে খায় আর 5 দিন হলো, আর মাত্র 2 দিন। 2 দিনের পর বেঁচে থাকবো কিনা জানি না, হয়তো বেঁচে থাকবো না। রূপাপরী আমার রক্ত চুষে খাবার পর রেখে গেলেন আমার ঘরে। তখনও মধ্যরাতে সকাল হয়নি। আমি জেগে কান্না করতে করতে বাকি রাতটুকু পার করে দিলাম। এভাবে রাত পেরিয়ে সকাল হলো। সকাল হলে মা আরও সকালের মতো আমাকে ডাকতে আসলে আমি চুপ করে রইলাম। তখন মা আমাকে বললেন, কিরে, চুপ করে আছিস কেন? তোর মতামত ছাড়া তোর বিয়ে ঠিক করেছি, এর জন্য কি মন খারাপ করেছিস? মায়ের কথায় আমি বললাম, মা, আমার শরীর এতটাই খারাপ যে হাঁটা চলা তো দূরের কথা, কথা বলতে পারছি না। দয়া করে চলে যাও। আমার কথায় মা বললেন, সত্যি নাকি? এগুলো আমাকে ধরাধরি করে হাঁটাচলা করানোর চেষ্টা করলেন, কিন্তু আমি হাঁটতে পারলাম না। আমার অবস্থা খারাপ দেখে মা এবার আমাকে নিয়ে সিরিয়াস হলেন। মা আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা নিশাদ, সত্যি কি রূপা নামে কোনো পরী আছে বা তোকে নিয়ে গিয়ে রক্ত খায়? মায়ের কথা আমি এবার কান্না করতে করতে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। এই বলে চুপ করে শুয়ে রইলাম। এভাবে শুয়ে থেকে দিনটা পার হয়ে গেল। দিন শেষ রাত হওয়ায় মা আমাকে খাবার খাইয়ে দিয়ে ঘরে চলে গেলেন। এদিকে আমি না ঘুমিয়ে অপেক্ষা করছি রূপাপরী আসার। আমি অপেক্ষা করলেও রূপাপরী আসবে, না আসলে রূপাপরী আসবে। এভাবে অপেক্ষা করতে করতে রাত গভীর হলে সাপরূপে রূপাপরী আসলেন আমার কাছে। রূপাপরী সাপরূপে এসে আমাকে পেঁচিয়ে ধরবে এমন একটা সময় আমাকে অবাক করে দিয়ে আমার ঘরে আসলেন একজন হুজুর। হুজুরের পেছনে আমার মা ও আমার বন্ধু আরিফ। হুজুর ঘরে ঢুকে পানির মধ্যে কি জানি পরে সাপরূপের রূপাপরী শরীরে ছিটে দিলেন, আর হাতে একটা বোতল নিয়ে কি জানি পড়তে লাগলেন। এভাবে একটু সময় চলে গেলেন সাপের রূপ ছেড়ে একটা ধোঁয়ার মতো কিছু একটা রূপে। রূপাপরী সেই বোতলের ভেতরে এসে ঢুকলেন।
রূপাপুরীর ধোয়া হয়ে বোতলের ভিতর ঢোকার সাথে সাথে হুজুর বোতলের মুখ আটকে বললেন, করেছি, সাপরূপে পরীক্ষা আমি বোতলবন্দি করেছি। হুজুরের এমন কাণ্ড দেখে আমি ভয় পেয়ে গেলাম। মা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভয় পাস না বাবা, তোর আর কিচ্ছু হবে না, আমাকে মাফ করে দে বাবা। আমি এতদিন তোর কথা বিশ্বাস করিনি, তোর শরীর কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমি আজকে দিনের বেলা তোর কান্না দেখে তোর কথা শুনে চুপ থাকতে পারিনি। আমি তোর বন্ধু আরিফকে নিয়ে অনেক খোঁজাখুঁজি করে এই বড় হুজুরের ঠিকানা বের করে ওনার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করেছি। আমার কান্নায় উনি তোর বিষয় জেনে সব ঘটনা আমাকে খুলে বলেছে। রূপাপুরী মায়াজল সৃষ্টি করে এতদিন এগুলো করেছে, যার ফলে আমিও কিছু কবিরাজ বিষয়টা বুঝতে পারিনি। বড় হুজুর রূপাপুরীকে বোতলবন্দি করেছে, এখন আশা করি আর কোনো সমস্যা হবে না। মায়ের কথায় হুজুর বললেন, এই পরী অনেক শক্তিশালী ও মায়া জাদুতে পারদর্শী। ও এতদিন শুধু নিষাদকে বুঝতে দিয়েছে ও কি করছে, আর মাত্র দুদিন পর নিষাদকে মেরে ফেলতো। এখন আল্লাহর রহমতে ওকে বন্দি করেছে আমরা। এই বোতলটা আমি আপনার ঘরের পেছনে কদম গাছটার নিচে মাটিতে পুঁতে দিই, যেন কখনো বোতলটা তোলেন না, আর তাহলে কিন্তু পরীটা মুক্ত হয়ে যাবে। কথাটা বলে হুজুর আমাকে কিছু ঝাড়ফুঁক দিয়ে আমার বন্ধু আরিফকে নিয়ে গেলেন ঘরের পেছনে, আর কদম গাছের নিচে মাটিতে পুঁতে রাখলেন বোতলটা। পরীকে বন্দি করা বোতলটা মাটিতে পুঁতে রাখার পর চলে গেলেন হুজুর ও আমার বন্ধু আরিফ। ওরা চলে যাওয়ার পর আমি মাকে বললাম, দেখলা তো মা, এতদিন কতভাবে বোঝাতে চেয়েছি, বোঝনি, আল্লাহর রহমতে শেষমেশ বুঝতে পেরেছ। আমার কথায় মা বললেন, হ্যাঁ বাবা, আমি যদি আজ বড় হুজুরের কাছে না যেতাম তাহলে জানতেই পারতাম না তোর শরীর অনেক খারাপ। আমি তোর বিয়ে এখন দেব না বাবা, তুই সুস্থ হলে তারপর এসবের চিন্তা করে দেখব। আমি কালকে তোর বিয়ে ভেঙে দেব। এই বলে মা ঘরে গেলেন। এদিকে আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এসব কি ঘটলো, এগুলো কি সত্যি নাকি স্বপ্ন? আমি কি সত্যি রূপাপুরীর হাত থেকে বেঁচে গিয়েছি? বিশ্বাস হচ্ছে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সেটাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে মা আমাকে ধরাধরি করে বাইরে বসালেন। আমার শরীর পুরো ফ্যাকাশে হয়ে গেছে, হাঁটার শক্তি নেই শরীরে। আমার এরকম অবস্থা দেখে মা সেদিনই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। পরে ডাক্তার আমাকে দেখে ওষুধ দিলেন আর নিয়মিত বেশি বেশি খাবার খেতে বললেন। ডাক্তারের কথায় ওই ওষুধ নিয়ে চলে গেলাম বাড়িতে। যাবার পর নিয়মিত ওষুধ খেতে লাগলাম। এভাবে 2 দিন কেটে গেল। 2 দিন কেটে গেলে 7 দিন পর আমি আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হলাম। এক রাতে শুয়ে আছি, এমন সময় হঠাৎ রূপাপুরীর কথা মনে পড়ল। আমি আজও জানতে পারলাম না রূপাপুরী কেন তিলে তিলে হত্যা করতে চেয়েছিল আমাকে। জানি না কেন হঠাৎ পরীর কথা অনেক মনে পড়ছিল। আমার চোখের সামনে একটা পরী এভাবে বোতলবন্দি হয়ে থাকবে আমি যেন মানতেই পারছি না। নিজের মনটা কোনোভাবে বুঝাতে না পেরে গভীর রাত হলে আমি আস্তে করে ঘরের পেছনে সেই কদম গাছটার নিচে যাই। সেখানে গিয়ে মাটি খুঁড়ে বোতলটা বের করি। বোতলটা বের করে সেখানে থেকে ফাঁকা কোথাও যাই। সেখানে গিয়ে বিসমিল্লাহ বলে বোতলটা ভেঙে ফেলি। বোতলটা ভেঙে ফেলার পর সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে, আর সেখান থেকে রূপ নেন রূপাপুরী। রূপাপুরী তার রূপে আসার পর আমার দিকে তাকিয়ে থাকে, তারপর বাতাসে মিশে যান। রূপাপুরী বাতাসে মিশে যাবার পর আমি সেখানে আর দেরি না করে চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পর শুয়ে পড়লাম। সে রাতে আর কোনো সমস্যা হলো না। পরের দিন দুপুরবেলা খাবার সময় মা বলল, নিশাদ, আমি তো তোর বিয়ে ভেঙে দিয়েছি, তুই চাইলে আমি ঘটককে বলে তোর অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো। মায়ের কথা আমি খেতে খেতে বললাম, না মা, আপাতত বিয়ে করবো না, এখন কাজবাজ করি, সামনে কখনো বিয়ে করব। আমার কথায় মা জোর করলেন না। তখন আমি খাবার খেয়ে উঠে বাইরে গেলাম। এভাবে সেদিনটা কেটে রাত হয়ে আমি শুয়ে শুয়ে রূপাপুরীর কথা ভাবতে লাগলাম। রূপাপুরীকে মুক্ত করে দিলাম, উনি কি চলে গেল আর মনে হয় আমার কাছে আসবে না, এই ভেবে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে দেখলাম আমি সেই জঙ্গলে আমার পাশে বসে আছে সাপরূপী রূপাপুরী। রূপাপুরীকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন রূপাপুরীর সাপের রূপ ছেড়ে পরিরূপে আসলে। আমি বললাম, কি হলো, আমাকে আবারও নিয়ে আসছেন কেন? মেরে ফেলুন, আমাকে ফেলুন। আমার কথায় রূপাপুরী কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইলেন। তখন আমি বললাম, কি ব্যাপার, কিছু বললেন না কেন? আমাকে মেরে ফেলুন। আমার কথায় রূপাপুরী বললেন, আমি বন্দি থেকে মুক্ত কেন করলে আমাকে? আমি তো তোমাকে মুক্ত করে মেরে ফেলতে চাইছি, তাই না? রূপাপুরীর কথায় আমি বললাম, আপনি বছরের পর বছর বন্দি থাকবেন ভাবতে খারাপ লাগছিল। খাঁচায় বন্দি পাখিও কখনো মুক্ত আকাশের শান্তি, মুক্ত আকাশের স্বাদ বুঝতে পারে না, না বুঝে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর মজা।
আপনার যদি মনে হয় আপনাকে মুক্ত করে আমি উপকার করেছি তাহলে আমাকে ছেড়ে চলে যান। আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আমার কথায় রূপাপরি বললেন, তুমি ক্ষতি করেছ, আমার অনেক বড় ক্ষতি করেছ। তুমি সবসময় জানতে চাইছিলে না আমি তোমাকে কষ্ট দিয়ে মেরে ফেলতে চাই কেন? শোনো, আজ তোমাকে খুলে বলছি। তোমার কি মনে আছে আজ থেকে 1-1.5 মাস আগে তোমার বন্ধুর সাথে রাতের বেলা বিল পাড়ে মাছ ধরতে গিয়েছিলে? তখন মাছ ধরার সময় তোমার সামনে দুটো সাপ চলে আসে, একটা কালো সাপ, একটা সাদা। রূপাপরির কথায় আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। আমি সাপ দুটোকে দেখে ভয় কালো সাপটাকে লাথি দিয়ে আঘাত করে মেরে ফেলি। আমার কথায় রূপাপরি কান্না করতে করতে বলে, তুমি সেদিন যে সাপটাকে মেরেছ ছিল আমার স্বামী। তুমি মনের অজান্তে সাপরূপে থাকা আমার স্বামীকে মেরে ফেলেছ। আমি আমার স্বামী সাপরূপে চলাফেরা করছিলাম, তখন তোমার সামনে দুজনে চলে আসে আর তুমি আমার স্বামীকে আঘাত করে মেরে ফেলো। আমার স্বামীকে তুমি আঘাত করে মেরে ফেলায় রেগে গিয়ে আমি তোমার পিছনেই আর তোমাকে কষ্ট দিয়ে তোমার শরীর থেকে রক্ত চুষে খেতে থাকি। বড় হুজুর আমাকে বন্দি না করলে 2 দিন পর হয়তো তোমাকে মেরে ফেলতাম। তুমি আমার স্বামীকে হত্যা করেছো, আমি তোমাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু তুমি খারাপ না, তুমি অনেক ভালো। অন্য কেউ হলে আমাকে কখনো মুক্ত করতো না, সে জায়গায় তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম, সেই তুমি আমাকে মুক্ত করে দিলা। রূপাপরির কথায় আমার চোখে পানি চলে আসছিল। মনের অজান্তে রূপাপরির স্বামীকে মেরে ফেলেছি, অনেক খারাপ লাগছিল। তখন মন খারাপ করে রূপাপরিকে বললাম, রূপাপরি, আমি তো জানতাম না আপনারা সাপরূপে ছিলেন, আর আপনাদের সেদিন দেখার পর আপনার স্বামী আমার দিকে এগিয়ে আসছিল, তাই ভয়ে লাঠি দিয়ে আঘাত করেছি। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে মারিনি। আমার কথা রূপাপরি বললেন, আমি জানি এখানে আমার স্বামীরও দোষ ছিল। আমার স্বামী ভেবেছিল তোমাকে ভয় দেখালে তুমি পালিয়ে যাবা, কিন্তু তুমি না পালিয়ে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলেছ। রূপাপরির কথায় মন খারাপ করে বললাম, আমাকে মাফ করে দিবেন রূপাপরি, আমার জন্য আপনার স্বামীকে হারিয়েছেন। আচ্ছা, আপনারা তখন বাতাসে মিশে গেলেন না কেন? আপনার তো জিন জাতি, তাই না? যখন তখন বাতাসে মিশে যেতে পারেন। আমার কথায় পরি বললেন, হ্যাঁ আমরা বাতাসে মিশে যেতে পারি এটা ঠিক, কিন্তু কোনো প্রাণী রূপে থাকা অবস্থায় হঠাৎ করে কারোর সামনে পড়লে তখন রূপ পাল্টাতে পারি না। আড়াল হলে তখন পাল্টাতে পারি, অথবা কাউকে যদি দেখা দিই বা ধরি তখন তার সামনে রূপ চেঞ্জ করতে পারি, তাই নাকি? আচ্ছা রূপাপরি, আমার আরেকটা বিষয় জানার আছে। আপনি তো একটা নারী, আপনি সাপরূপে থাকেন কেন? আমার কথায় রূপাপরি মুচকি হেসে বলল, আমরা হলাম গুপ্তধন পাহারার জিন। আমিও, আমার স্বামী সহ আমাদের গোত্রের আর অনেক জিন আছে যারা গুপ্তধন পাহারা দেয়। আমাদের শক্তি অনেক, তাই আমাদের জিন সর্দার বা জিনের বাদশা তাদের গুপ্তধন আমাদের নজরে রাখেন। রূপাপরির কথা আমি অবাক হয়ে বললাম, তাই নাকি? অনেক কিছু জানলাম আজকে। আমাকে এখন বাড়িতে রেখে আসুন, যদি মা বুঝতে পারে আমি ঘরে নেই তাহলে সমস্যা হতে পারে। আমার কথায় রূপাপরি কিছু না বলে আমাকে বাড়িতে রেখে আসলেন। আমাকে বাড়িতে রেখে যাবার পর আমার সকালে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে ভালো লাগছিল, রূপাপরি আমাকে এখন কিছু করবে না। খারাপও লাগছিল, কারণ মনের অজান্তে রূপাপরির স্বামীকে আমি মেরে ফেলেছি। এসব ভেবে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে কাজে চলে গেলাম। অনেকদিন ধরে কাজে যাই না, আমি ছাড়া মায়ের কেউ নেই। আমি মানুষের জমিতে কাজ করে সংসার চালাই। আমি কাজে যাবার পর সারাদিন কাজ করে রাতে বাড়ি ফিরি। বাড়িতে ফিরে গোসল করে ঘরে গিয়ে মাকে বলি, মা, ও মা, খাবার দাও, আমি ঘুম পাচ্ছে। আমার কথায় মা খাবার দিলে আমি খাবার খেয়ে ঘরে চলে গেলাম, আর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে গেল। বুঝতে পারি রূপাপরি আমাকে বাইরে নিয়ে আসছে। নিজেকে বাইরে দেখে পরীকে বললাম, আজ আবার বাইরে নিয়ে আসছেন কেন? আজ আবার কি করলাম? আজকে কিছু করেননি, রোজ রাতে আপনাকে নিয়ে আসতে আসতে অভ্যাস হয়েছে, তাই আজ নিয়ে আসলাম একটু গল্প করতে। পরীর কথা আমি বললাম, হায় রে, গল্প করতে আমাকে বাইরে নিয়ে আসছেন, বলুন কি বলবেন? তখন রূপাপরি বললেন, আচ্ছা তোমার বিয়ে কি হলো, পরে আর বিয়ে করলে না? এই বলে রূপাপরি হাসতে লাগলেন। ওনার হাসি দেখে আমি বললাম, বিয়ে কি হতে দিয়েছেন যে হবে? মেয়ে দেখতে গিয়েও তো শান্তি পাইনি, সবখানে গিয়ে দেখি আপনাকে দেখি বিয়ে কিভাবে করব? আমার কথায় রূপাপরি হাসতে হাসতে বললেন, বিয়ে ভেঙে দিয়ে এখন মনে হয় ভালোই করেছি। কীভাবে ভালো করেছেন শুনি? বিয়ে ভেঙে দেওয়া কি ভালো? তখন পরি বলল, ভালো না, কিন্তু এখন মনে হচ্ছে তোমার বিয়ে ভেঙে দিয়ে ভালো করেছি, কারণ তোমাকে আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে বিয়ে করব। কি? আমাকে বিয়ে করবেন মানে? দেখুন, মজা করবেন না, এমনি আমার বিয়ে ভেঙে দিয়েছেন, এখন আবার মজা করছেন। আমার কথায় রূপাপরি বললেন, না, মজা করছি না, আমি সত্যি তোমাকে বিয়ে করব।
তোমার ব্যবহার তোমার ভালো লেগেছে, ভালো লাগতে শুরু করেছে তোমাকে। পরীক্ষাতে আমি অবাক হয়ে বললাম, এটা সম্ভব না, আমাকে বাড়িতে রেখে আসুন। তোমাকে বাড়িতে রেখে আসবো, সমস্যা নেই, কিন্তু একটা কথা জেনে রাখো, তোমাকে আমার ভালো লেগেছে, তোমার সাথে আমার বিয়ে হবে না? হবে না, কখনো হবে না, কারণ আপনি একটা পরী। হ্যাঁ পরী, তাতে কি হয়েছে? তাই বলে কি ভালোবাসতেও বিয়ে করা যাবে না? আমি তোমাকে বিয়ে করবো, আর সেটা আজকেই। মানে দেখুন রূপাপরি, আপনি কিন্তু বেশি বেশি করছেন, আমাকে বাড়িতে রেখে আসুন এখনই। আমার কথায় রূপাপরি বললেন, রেখে আসবো, তার আগে আমাকে বিয়ে করো। যদি বিয়ে না করো তাহলে তোমার মাকে ছাড়বো না, তোমার মাকে মেরে ফেলবো। কি? মাকে মেরে ফেলবেন মানে? দেখুন, মায়ের সাথে কিছু করবেন না বলে দিলাম। আমার কথায় রূপাপরি বললেন, আমি তো কিছু করতে চাইনি, তুমি ভালোভাবে আমাকে বিয়ে করো। বিয়েটা করে নিলে তো কোনো ঝামেলা হয় না। যদি এখন বিয়ে না করো তাহলে দেখো, আমরা জিনেরা তোমার মাকে ধরে নিয়ে আসছি। এখন বলো কি করব? রূপাপরির কথায় পাশে থেকে দেখলাম সত্যি জিনেরা আমার মাকে ধরে নিয়ে এসেছে। মাকে ধরে নিয়ে আসায় আমি রূপাপরিকে বললাম, দেখুন রূপা, মাকে ছেড়ে দিন। আমার কথা ওদিকে মা বলেন, বাবা নিশাত, আমার অনেক কষ্ট হচ্ছে, বাবা তুই রূপাকে বিয়েটা কর। মায়ের কথায় আমি রূপার দিকে তাকালে রূপা বলল, বিয়েটা করো, তাহলে মাকে ছেড়ে দিব, তোমাকে বাড়িতে রেখে আসবো। রূপাপরির কথা আমি কোনো উপায় না পেয়ে রূপাকে বিয়ে করলাম। রূপার সাথে আমার বিয়ে হবার পর রূপা বললেন, আজ থেকে আমি তোমার বউ, তুমি আমার স্বামী, এখন থেকে তুমি যা বলবো আমি তাই করব, তোমার সাথে সংসার করব। কথাটা বলে রূপাপরি আমার হাতে হাত রাখলেন, আর তখন আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার হুশ আসলো মায়ের ডাকে, মা আমাকে ডাকছে, বলছি এখনই উঠিস না, অনেক বেলা হয়েছে, আজ কি কাজে যাবি না? মায়ের কথা আমি তাড়াহুড়া করে বিছানায় বসে বললাম, মা তুমি কি ঠিক আছো? রূপাপরি জিনের তোমার কোনো ক্ষতি করেনি তো আবার? আমার কথায় মা বললেন, এইসব তুই কি বলছিস? আমার তো কিছুই হয়নি, আমি তো কোথাও যাইনি, তুই কার কথা বলছিস এসব? মায়ের কথায় আমি অবাক হয়ে বললাম, রূপাপরি তোমাকে রাতের বেলা ধরে নিয়ে যায়নি? তখন মা মাথা নাড়িয়ে বলল, না, আমি তো সারা রাত আমার ঘরে ছিলাম। মায়ের কথা আমি বুঝতে পারলাম, রূপা নিশ্চয়ই মায়া জাদু করেছে আমার উপরে, আমাকে বোকা বানিয়েছে। আমার মায়ের রূপে নিশ্চয়ই রূপাপরির কোনো জিন ছিল। আমাকে মনে মনে সব ভাবতে দেখে মা বললেন, কিরে কি হয়েছে, আজ আবার কি হলো? তখন আমি বললাম, না মা, কিছু না, আমি মনে হয় স্বপ্ন দেখেছি। এই বলে উঠে হাত মুখ দিয়ে খাবার খেয়ে চলে গেলাম কাজে। আমি ফাঁকা মাঠে একটা জমিতে কাজ করছি, এমন সময় রূপাপুরি আসলেন আমার কাছে। রূপাকে দেখে আমি বললাম, আরে আপনি আপনি দিনের বেলা এখানে কেন? আমার কথায় রূপাপুরি বলল, আমি তোমার বউ, তো তোমার কাছে আসবো না? বউ? কিসে বউ? তুমি আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করেছ, আমাকে দেখিয়েছ আমার মাকে বন্দি করে রেখেছ, আমার মাকে বাঁচাতে আমি তোমাকে বিয়ে করেছি। পরে বাড়ি এসে শুনি মা ওসব কিছু জানিনি না। আমার কথায় রূপাপুরি মুচকি এসে বলল, তুমি কি আমাকে এতটাই খারাপ ভাবো যে আমি মাকে মেরে ফেলবো, মেরে ফেলার কথা বলবো? তোমাকে আমার ভালো লেগেছে বলে বিয়ে করতে চেয়েছি, তোমাকে বিয়ে করার জন্য মায়াজাল সৃষ্টি করেছি, যেন তুমি মনে করো তোমার মাকে ধরে নিয়ে এসছি আমি। ওটা না করলে তো বিয়ে করতে না। রূপাপুরীর কথায় ওকে বললাম, ওরকম করে বিয়ে না করলেও পারতা, আমি তোমাকে বউ হিসেবে মানি না, তুমি চলে যাও এখান থেকে, কেউ দেখে ফেলবে তোমাকে। আমার কথা রূপাপুরী বললেন, তুমি ছাড়া আমাকে কেউ দেখবে না, তুমি আমার স্বামী এখন থেকে, তুমি আমার সব, তাই সবসময় তোমার আশেপাশেই থাকবো। এই বলে পাশে বসে রইলাম পরি। এদিকে আমি কাজ করছি আর একটু পরপর পিছনে ঘুরে দেখে বলছি, তুমি এখনো যাওনি? আমার কথায় পরি মাথা নাড়িয়ে বললে, না যাব না, এখানে তোমার পাশে বসে থাকবো, তুমি কাজ শেষ করলে তারপর যাব। পরি এরকম কথায় আমি আর কিছু না বলে কাজ করতে লাগলাম। এভাবে দিনটা কেটে যাওয়ার সন্ধ্যার দিকে আমি বাড়ির দিকে ফিরতে থাকি। তখন আমার পেছনে পেছনে রূপাপুরি আসায় আমি বললাম, আরে আরে আরে, আমার সামনে পেছনে আসছো কেন? আমি বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে মা আছে জানে না? তখন রূপা বললেন, জানি তো, তাতে কি হয়েছে? আমাকে তো দেখতে পারবে না তাই না? দেখতে পাক আর না পাক, তুমি চলে যাও এখান থেকে, এখনই চলে যাবে। আমার কথায় রূপা বললেন, ঠিক আছে যাচ্ছি। এই বলে চলে গেলেন রূপাপুরি। পরি চলে যাবার পর আমি বাড়িতে গিয়ে গোসল করে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে রইলাম, শরীরটা খারাপ লাগছে। আমি শুয়ে পর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। আমার সন্দেহ ছিল রূপাপুরি আসবে, আবার আসবে। আমার সন্দেহ ঠিক হলো। আমি ঘুমানো কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেলে আমি বুঝতে পারলাম রূপাপুরি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুন্দর একটা জায়গায় শুয়ে আছি আমি। আমার ঘুম ভেঙে গেলে আমি উঠে বসে বললাম, এসব কি? তুমি কোথায় নিয়ে আসছো আমাকে? তোমাকে আমাদের জিনরাজ্যে নিয়ে এসেছি, ঘুরে দেখাবো জিনরাজ্য। ওর কথা একটু রেগে বললাম, লাগবে না, আমি তোমাকে বউ হিসেবে মানি না। আমার কথা কি বুঝতে পারছো? মানি না তোমাকে, তুমি আমাকে বাড়িতে রেখে আসো।
আমার কথা রূপা বললেন, আমি জানি আমার উপর তোমার অনেক অভিমান, রাগ। এটা থাকাটা স্বাভাবিক। তুমি যতই রাগ করো তবুও তুমি আমার স্বামী। আমি তোমাকে আমাদের রাজ্যটা একটু ঘুরিয়ে দেখিয়ে রেখে আসি, কেমন? কথাটা বলে রূপাপুরী আমাকে জিনরাজ্যে ঘুরিয়ে দেখিয়ে বাড়িতে রেখে আসলেন। আমাকে বাড়িতে রেখে আসার পর আমি আবারও ঘুমিয়ে যাই। এই ঘটনার পর রোজ রোজ রূপাপুরী আমার কাছে আসতেন, কথা বলতেন। এভাবে কিছুদিন চলে যাবার পর এক রাতে রূপাপুরী আমার কাছে আসেন। রূপাকে দেখে আমি রাগারাগি করলে তখন রূপা কান্নাজনিত কণ্ঠে বলে ওঠেন, কেমন অপরাধ করেছি আমি যে সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো? তোমাকে ভালো লাগে বলে, ভালোবাসি বলে বিয়ে করেছি, তো তুমি এমনি রাজি হওনি, তাই এক প্রকার জোরাজুরি করে বিয়ে করেছি। তোমাকে বিয়ে করা যদি আমার অপরাধ হয়, তোমাকে ভালোবাসা যদি আমার অপরাধ হয়, তাহলে আমাকে হুজুর ডেকে আবার বন্দি করে রাখো। বোতলবন্দি হয়ে থাকতে চাই। আমি মুক্ত হয়ে থাকলে তোমার কাছে আসব। আমার স্বামীকে তুমি মেরে ফেলার পর তোমার উপর অনেক রাগ হয়েছিল। ভেবেছিলাম আমার জীবনে আর ভালোবাসা আসবে না, কিন্তু ভাবতে পারিনি তুমি আমার ভালোবাসা হয়ে আসবে আমার জীবনে। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্বামী। হয় আজ আমাকে মেনে নাও, নইলে হুজুর বা কবিরাজ ডেকে আমাকে বন্দি করো। কথাটা বলে রূপাপুরী কান্না করতে লাগলেন। ওর কান্না দেখে আমি কি করব বুঝতে পারছিলাম না। রূপার কান্না দেখে পাশে ঘরে থাকা মাকে ডাকলাম। মায়ের কাছে আর কি লুকাবো, সব কিছু খুলে বললাম আজকে। আমার ডাকে পাশে ঘর থেকে মা আসলে, মা এসে আমি রূপার বিষয়ে সব কিছু খুলে বলতে গেলে মা বললেন, আমাকে কিছু বলতে হবে না নিশাদ, পাশে ঘর থেকে সব শুনেছি আমি। এ বলে মা রূপাপুরীর দিকে তাকিয়ে বলল, দেখো মা, তুমি একটা পরী। আমাদের মানুষদের সাথে তোমাদের ভালোবাসা, বিয়ে, এগুলো নিয়মের বাইরে, কিন্তু এখন মনে হচ্ছে নিয়মের বাইরে গিয়ে তোমাকে মেনে নিতে হবে, কারণ তোমরা দুজনে বিয়ে করে ফেলেছ। তুমি তো মা পরী, আমাদের অবস্থা সব বুঝে দেখেছ। আমার একটাই ছেলে, ও ছাড়া কেউ নেই। আমি আমার ছেলেকে অন্য কোথাও যেতে দেব না। তুমি যদি নিশাদকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে ওর বউ হয়ে এখানেই সংসার করবা। নিশাদকে কোথাও নিয়ে যেতে পারবা না। যদি আমার কথা রাজি থাকো, তাহলে আমি তোমাকে মেনে নেব। মায়ের কথায় রূপাপুরী খুশি হয়ে বললেন, মা আমি রাজি। আমি নিশাদের বউ হয়ে থাকবো, এখানেই সংসার করব। আপনারা চিন্তা করবেন না, আমার কথা কেউ জানবে না। আমাকে শুধু আপনারাই দেখতে পারবেন, অন্য কেউ দেখবে না আমাকে। রূপার কথায় মা রাজি হয়ে রূপাকে মেনে নিলেন। মা যেহেতু রাজি আর রূপাপুরী আমার বউ হয়ে আমাদের বাড়িতে থাকবে, তাহলে আমিও রাজি। আমি রাজি হয়ে রূপাকে মেনেও নিলাম। রূপাকে মেনে নেবার পর কাটতে থাকলো আমাদের দিন। আমরা এভাবে একে অপরকে ভালোবেসে সংসার করতে লাগলাম। এভাবে কেটে গেল 7টা দিন। 7 দিন পর এক রাতে আমি ও মা রূপাপুরী খাবার খাচ্ছিলাম। এমন সময় রূপাপুরী বললেন, নিশাদ, তোমাকে একটা কথা বলি। তুমি তো জানো আমি একটা গুপ্তধন পাহারাদার পরী। আমার পাহারায় অন্য জিন পরীর অনেক সম্পদ আছে, আর আমার নিজের কিছু গুপ্তধন আছে। তুমি আমার স্বামী, আর এখন থেকে এটা আমার সংসারে। আমি চাই সবাই যেন ভালোভাবে থাকি। আমি আমার যে গুপ্তধন আছে এটা তোমাকে দিতে চাই। পরিকথা আমি খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে রূপাকে বললাম, না না, কি বলো? ওগুলো তোমার কাজ জিনিস, আমি কেন নেব? তোমার জিনিস তোমার কাছে রাখো। আমি তো কাজ করি, তাই না? কাজ করে সংসার চালাই, ভবিষ্যতে ইনশাল্লাহ চালাবো। আমার এরকম কথায় রূপা বললেন, সমস্যা নেই, এগুলো গুপ্তধন আমার মা বাবার, ওরা মারা যাবার সময় আমাকে দিয়ে গিয়েছিল। শোনো, আমাদের খাবার শেষ হবার পর এই যে জায়গাটা, এটা একটু পানি দিয়ে লিপে দিবা। তার ঠিক কিছুক্ষণ পর মাটির নিচ থেকে একটা মাটি ফেটে বের হবে একটা হাঁড়ি। সে হাঁড়িতে সোনাদানা, মানিক, মুক্ত সব সহ আর অনেক মূল্যবান কিছু থাকবে। তুমি এগুলো পাবার পর আস্তে আস্তে বিক্রি করবা আর বাড়ি ঘর করবা, জমি জমা করবা। তোমার আর অন্য ওর জমিতে কাজ করতে হবে না। রূপাপুরীর কথায় আমিও মা অবাক হলে রূপা বলল, অবাক হচ্ছেন কেন? ওগুলো আমার জিনিস, আমার স্বামীকে দিতেই পারি। এখন খাওয়া শেষ করো। রূপার কথা মতো তাই করলাম। খাওয়া দাওয়া শেষে মেঝেতে একটা জায়গায় একটু পানি ও পরিষ্কার কাপড় দিয়ে লেপে দিলেন মা। এরপর আমার অপেক্ষা করতে লাগলাম। আমরা অপেক্ষা করতে করতে একটা সময় মনে হলো কিরকম একটা আওয়াজ হচ্ছে, আর পায়ের নিচের মাটি কেঁপে উঠছে। মাটি কেঁপে উঠায় আমি ও মা ভয় পেলে রূপা আমার হাত ধরে বললেন, ভয় পেও না। রূপার কথায় সাহস নিয়ে দাঁড়িয়ে রইলাম। এদিকে তার কিছুক্ষণ পর মাটি ফেটে বেরিয়ে আসলো মাটির একটা হাঁড়ি। হাঁড়িটা বেরিয়ে আসায় রূপা বললেন, হাঁড়ির মুখ খুলে দেখো। তখন আমি হাঁড়ির মুখ খুলে অবাক হয়ে গেলাম। হাঁড়িতে অনেক সোনাদানা ও অনেক দামি জিনিস আছে। এগুলো দেখার পর রূপা বললেন, এগুলো সব তোমার। তুমি এগুলো নিয়ে ঘরেই লুকিয়ে রাখো আর আস্তে আস্তে বিক্রি করবা। রূপার কথায় আমি তাই করলাম। হাঁড়িটা লুকিয়ে রাখলাম একটা জায়গায়। এরপর সেখান থেকে সোনাদানা বিক্রি করে কিছুদিনের মধ্যে আমার ভাঙা বাড়িটা ঠিক করলাম। এরপর 2-1 মাসের মধ্যে জমি জমা করলাম।
বাড়ি হলো, জমিজমা হলো রূপাপুরীর জন্য। ও সাহায্য না করলে সব কিছুই এত তাড়াতাড়ি পেতাম না। আমার সব কিছু হলো এত অল্প সময়ে। হঠাৎ এরকম সব হওয়ায় আশেপাশে অনেকে জিজ্ঞাসা করলে আমি বলি আগে থেকে কাজ করে টাকা জমিয়েছি। রূপাপুরীর কথা কাউকে বলিনি, সবসময় গোপন রেখেছি। এভাবে কেটে যায় আরও একটা মাস। 1 মাস পর আমার বড় খালা আমাদের বাড়িতে আসে। বড় খালা এসে আমাদের বাড়ি দেখে অবাক হয়ে মাকে বলে, কিরে, এত অল্প সময় বাড়ি ঠিকঠাক করলি শুনলাম, জমিজমা করলি, এগুলো কিভাবে হলো? খালার কথায় মা কিছু বললেন না। তখন খালা বললেন, বল না, আচ্ছা আমার ছোট মেয়েটা আছে না রুমি, ওর সাথে তোর ছেলে নিশাদের বিয়ে দিতে চাই, কি বলিস? খালার কথায় বললেন, না না, তা কি করে হয়? কেন কেন হয় না? আমার মেয়ে কি খারাপ দেখতে? কি কম আছে ওর মাঝে? তুই তো আগে আমাকে বলতি। খালার কথায় মা বললেন, তোর মেয়ে সুন্দর, আমি তো অসুন্দর বলিনি, কিন্তু আমার ছেলে নিশাদের সাথে বিয়ে দেওয়া যাবে না, কারণ আছে। কি কারণ বল আমাকে? আমি তোর আপন বোন, আমাকে বললে কি হবে বল না? খালার কথায় মা এবার কিছু গোপন না রেখে রূপাপুরীর বিষয় সব খুলে বললেন। রূপা এখন আমার বউ, আমরা কিভাবে বড়লোক হলাম সব বললেন। মা খালাকে সব বলার পর অনুরোধ করে বললেন, তুই আমার আপন বড় বোন, আমি তোকে সব খুলে বললাম, তুই কথা কাউকে বলিস না। মায়ের কথা খালা বললেন, না না, এসব কথা কি কাউকে বলা যায় নাকি? আমি কাউকে বলবো না। আজকে আমি আসি, আর একদিন তোর বাড়িতে আসলে তোর বউ পরীকে আমি দেখে যাব, কেমন? কথাটা বলে খালা চলে গেলেন। উনি চলে যাওয়ার পর সেদিন রাতে রূপা মাকে বললেন, মা, আমার কথা খালাকে বলেছেন, এতে কোনো সমস্যা হবে না তো? উনি কাউকে বলবে না তো আমার কথা? রূপার কথায় আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, তুমি কি খালাকে বলেছ? কেন বলেছ? এখন তো সমস্যা হয়ে যেতে পারে। খালা যদি কাউকে বলে তখন কি হবে? আমার কথায় মা বলল, আমি তো বলতে চাইনি। তোর খালা জোরাজোরি করলো আর বললো কাউকে বলবে না, চিন্তা করিস না, তোর খালা বলছে এসব কথা কাউকে বলবে না। মায়ের কথা আমি রূপাপুরী খাবার খেয়ে চলে গেলাম ঘরে। ঘরে যাবার পর রূপা বললেন, নিশাদ, তোমার বড় খালা একজন কবিরাজ, তাই না? রূপার কথায় আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। কেন? এই কথা বললা কেন? আর তুমি কিভাবে জানলা? আমার কথা জবাবে রূপাপুরী বললেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, উনি কিন্তু বেশি সুবিধার মানুষ না। আমার সন্দেহ হয় আমার সংসার নষ্ট করতে চাইবে। রূপার কথায় চিন্তিত হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, তাই নাকি? এখন তো চিন্তা হচ্ছে মা আবার খালাকে সব ঘটনা খুলে বলেছে। খালা যদি খালুকে তখন বলে তখন কি হবে? সেটা তো চিন্তা করছি নিশাদ। আজ তুমি ঘুমাও, উনি আমার কিছু করতে চাইলে তোমাকে বলবো। রূপার কথায় আমি ঘুমিয়ে গেলাম। এই ঘটনার 3 দিন পর বড় খালু, যিনি কবিরাজ, উনি আমাদের বাড়িতে আসলেন। খালুকে একটু দেখে ভয় পেয়ে সালাম দিয়ে বললাম, খালু কেমন আছেন, বসুন, আসুন। আমার কথায় খালু বললেন, না বাবা, বসবো না, এদিকে আসছিলাম একটা কাজে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। এই বলে খালু কিছুক্ষণ কথা বলে নাস্তা করে চলে গেলেন বাড়িতে। উনি আমাদের বাড়িতে আসে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কি জানি রূপাপুরীর কথা জানতে পারছেন কিনা। কিন্তু না, উনি মনে হয় রূপার বিষয় জানতে পারেনি। জানলে জিজ্ঞাসা করতো, এই ভেবে চিন্তামুক্ত হয়ে বাইরে চলে গেলাম। এই ঘটনার পরের দিন থেকে হঠাৎ রূপাপুরীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। রূপা আমার থেকে বেশিক্ষণ দূরে থাকেন না। রূপাকে অনেকক্ষণ বাড়িতে না দেখে মাকে জিজ্ঞাসা করলাম, মা, রূপা কোথায় গেছে? তোমাকে কি বলে চলে গেছে নাকি? আমার কথায় মা বললেন, না, আমাকে তো বলে যায়নি। তুই কি জানিস না কোথায় গেছে? মায়ের কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, না মা, জানি না। আচ্ছা দেখি, কোথাও গেলে আসবে। কিন্তু এভাবে সারাদিন অপেক্ষা করার পরও রূপা আর আসে না। রূপাপুরী সারাদিন না আসায় চিন্তিত হয়ে শুয়ে অপেক্ষা করি, কিন্তু দিনের মতো সারাদিন পেরিয়ে গেলেও রূপাপুরী আসেন না। রূপা আমার কাছে না আসে আমি বুঝতে পারি ওর সাথে কিছু ঘটেছে। এটা নিশ্চয়ই বড় খালুর কাজ, উনি কবিরাজ। বড় খালা নিশ্চয় ওনাকে রূপাপুরীর কথা বলেছে, তাই 2 দিন আগে বড় খালু আসছিল আমাদের বাড়িতে। এটা বড় খালুর কাজ, এটা বুঝতে পেরে আর দেরি না করে মাকে সহ চলে গেলাম খালুদের বাড়িতে। ওনাদের বাড়িতে যাবার পর উনি আমাকে ও মাকে দেখে বললেন, আরে তোমরা কখন আসছো, কেমন আছো নিশাদ? খালুর কথায় আমি ওনার দিকে তাকিয়ে বললাম, ভালো নেই। কেন ভালো নেই জানেন? নিশ্চয়ই। খালু, আপনাকে সরাসরি একটা কথা বলি, আমার বউ রূপাপুরী কোথায় আছে, কি করছেন ওর সাথে? আমার কথায় খালু অবাক হয়ে বললেন, তোমার বউ মানে? পরী কি তোমার বউ? আমি তো জানি না। ওনার কথায় আমি বললাম, দেখুন খালু, অভিনয় করবেন না। আপনি আমার বউ রূপাপুরীকে নিশ্চয়ই কিছু করেছেন যার ফলে রূপা আমার কাছে আসে না। কোথায় আছে আমার বউ? আমার কথা খালু বললেন, আমি সত্যি জানি না, কিসব বলছো তুমি? তখন আমি বললাম, দেখুন বেশি বেশি করছেন, আমি জানি রূপাকে আপনি কিছু না কিছু করেছেন যার কারণে রূপা আমার কাছে আসে না। আমার বারবার এরকম কথা শুনে উনি বললেন, আমি এসব জানি না, আমি কিছু করিনি।
ওনার কথা আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি অন্য কবিরাজের কাছে যাই, তাহলে জানতে পারবো আপনি রূপাকে বন্দি করেছেন কিনা। আমার কথা খালু এবার শয়তানি হাসি দিয়ে বললেন, তুমি অনেক চালাক। আচ্ছা, আমি স্বীকার করছি আমি তোমার বউ রূপাকে বন্দি করেছি। তোমারই শুধু গুপ্তধন পেয়ে বড়লোক হবা আমরা চেয়ে চেয়ে দেখবো নাকি? আমাদেরও তো বড়লোক হওয়ার ইচ্ছে ইচ্ছে হয়, তাই না? ওনার কথা আমি বললাম, ছি 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 খালু, আপনি গুপ্তধনের লোভে এরকম একটা কাজ করতে পারলেন? রূপাপুরি আমার বউ, ওকে কিভাবে পারলেন বন্দি করতে? আর খালা, তুমি কিভাবে পারলা রূপার কথা খালুকে বলতে? আমার কথায় খালা কিছু বললেন না। তখন খালু বললেন, দেখো বাবা, আত্মীয় আছো থাকো, তোমার সাথে ঝগড়া করতে চাই না। তোমার বউ রূপাপুরি তোমাকে যে গুপ্তধন দিয়েছে সেগুলোর অর্ধেক ভাগ আমাকে দিয়ে দাও, তাহলে তোমার বউ রূপাকে ছাড়বো, নইলে না। খালুর কথা আমি শুরুতে না করলেও পরে ওনার চাপে আমি রূপাপুরীকে দেয়া সোনাদানা থেকে শুরু করে যা যা ছিল সব কিছু ভাগ করে ওনাকে এক ভাগ এনে দিয়ে বললাম, এই নিন, আপনার কথা মতো আপনাকে অর্ধেক ভাগ দিলাম, আপনি এখন আমার বউ রূপাকে ছেড়ে দিন। আমার কথা খালু বললেন, ঠিক আছে, তোমার বাড়িতে যাও, আজকে রাতেই তোমার বউ রূপাকে ছেড়ে দেব। খালু কথা আমি বললাম, কেন, এখনই ছেড়ে দিন, এখন ছাড়লে কি হবে? আমার কথায় খালু বললেন, না না, এত সহজে ছাড়া যাবে না। তোমার বউ রূপাপুরীকে দিয়ে একজন জিনকে বশ করব আমি, তারপর সে জিন দিয়ে আমার কাজ করাবো। খালু কথা আমি বললাম, আপনি এতটা নিয়েছ, বেশি লোভ করেন না, এতে আপনার জীবন চলে যাবে। আমার কথা খালু বললেন, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি বাড়িতে যাও, রাতে তোমার বউ রূপাকে ছেড়ে দেব। খালু কথা আমিও মা চলে গেলাম বাড়িতে। এদিকে খালু রূপাপুরীকে বললেন, তুমি আমাকে একটা মন্ত্র শিখে দাও, যেটা পড়লে যেন শক্তিশালী জিন আসে আর আমি তাকে বন্দি করতে পারি। খালু কথায় রূপাপুরী বললেন, ঠিক আছে, আপনি ফাঁকা কোথাও জঙ্গলে চলুন। রূপার কথায় খালু ফাঁকা কোথাও গেলে রূপা খালুকে একটা মন্ত্র শিখিয়ে দিলেন। রূপাপুরীর শেখানো মন্ত্র পড়ে জিন হাজির করতে লাগলেন খালু। এভাবে কিছুক্ষণ চলে যাবার পর ভয়ঙ্কর এক শক্তিশালী জিন এসে হাজির হয়। তখন রূপাপুরী হাসতে হাসতে বলেন, আপনার জিন এসে গেছে, নিন। আমি আপনাকে এখন এমন একটা মন্ত্র শিখিয়ে দিয়েছি যেটা পড়লে এমন শক্তিশালী জিন আসবে যে ও এসে আপনাকে হত্যা করে রক্ত খাবে, এটা সেরকম মন্ত্র। এখন মারার জন্য প্রস্তুতি নেন, বেশি লোভ করছিলেন না, এখন বুঝুন বেশি লোভ করলে কি হয়। রূপাপুরীর কথায় খালু ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে গেলে সে ভয়ঙ্কর জিনটা খালুকে ধরে মেরে ওনার রক্ত মাংস খেয়ে ফেলেন। উনি মারা যাবার সাথে সাথে এদিকে রূপাপুরীও মুক্ত হন। রূপা মুক্ত হবার পর আমার কাছে ফিরে আসেন আর আমাকে সব খুলে বলেন। এরপর আমি রূপাপুরী সুখে সংসার করতে থাকি। প্রিয় লিসেনার, কেমন লাগলো রূপাপুরীর গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে অনেকে বাস্তব ঘটনা শেয়ার করেন, আমি সেরকম একটা বাস্তব ঘটনার মধ্য দিয়ে শেষ করছি আজকের এপিসোডটি। বাস্তবিক জিনের ঘটনাটা শুনুন, অনেক ভালো লাগবে আশা করি। তো শুরু করছি বাস্তব ঘটনাটি। আসসালামু আলাইকুম নিশাদ ভাই, আমার নাম মাহি। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি জিনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কয়েক মাস আগে আমার নানা বাড়িতে গিয়েছিলাম মেহমান, আমার মামা তো বোনের বিয়েতে। তো আমার মামা বাড়িটি ছিল আমার নানা বাড়ির খুব কাছেই, তবে মামা বাড়িটির পেছনে ছিল বড় একটা পুকুর, আর সেই পুকুরের কাছে ছিল একটা তেঁতুল গাছ। তো আমার বোনের গায়ে হলুদের দিন আমি খুব সুন্দর করে সেজে বিয়েতে মজা করছিলাম। হঠাৎ আমার আব্বা আমাকে কল দেয়। আমি কথা বলতে বলতে বাইরে যাই। এরপর কথা বলতে থাকি, এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দেন। হঠাৎ পেছন থেকে ডাক শুনতে পেয়ে আমি খুব ভয় পেয়ে পেছনে তাকাই, কিন্তু সেখানে কেউ নেই। কাউকে না দেখে আমি খুব ভয় পেয়ে আবারও বিয়ে বাড়িতে চলে আসি। তারপর সেই রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। রাত তখন আনুমানিক 2টা। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ খুব করে আমাকে ডাকছে আর কান্না করছে। আমি ভাবলাম অসহায় কেউ হয়তো আমার কাছে সাহায্য চাইছে। এই ভেবে আমি একাই ফোনের টর্চ হাতে চলে গেলাম বাইরে। দেখতে পেলাম পুকুরের পাশে তেঁতুল গাছের নিচে বসে কান্না করছে সাদা শাড়ি পরা এক মহিলা। আমি তাকে বললাম, আপনি কি এক রাতে এখানে কি করছেন আর কান্না করছেন কেন? কিন্তু তার কাছ থেকে কোনো উত্তর এলো না। আমি তখন বাধ্য হয়ে তার কাছে গিয়ে দাঁড়ালাম আর তার কাঁধে হাত রেখে বললাম, আপনি কি এত রাতে এখানে কি করছেন? তখন সে তার মাথা তুলল, আর আমি যেটা দেখলাম, ভয় আমার অবস্থা খারাপ। দেখলাম তার মুখটা থ্যাতলানো, চোখ দুটো লাল টকটকে, দাঁতগুলো বাইরে বের করানো, দাঁত থেকে লাল রক্ত ঝরছে, চুলগুলো বাতাসে সাপের মতো নড়ছে, আর সাথে এটাও দেখলাম তার পা নেই কোনো নিচে। আমার নানা বলতো আমাকে জিনদের পা থাকে না। আমি বুঝলাম এটা জিন। আমি তখন একটু সাহস করে দোয়া দুরূদ পাঠ করলাম। তখন সে জিনটা আমাকে অবাক করে দিয়ে আমাকে কষে একটা থাপ্পড় মারে আর বলে, তোর এত বড় সাহস আমার সামনে দোয়া দুরূদ পাঠ করিস, বন্ধ কর এখনই, নইলে
তোকে মেরে ফেলবো। এই বলে জিনটা আমার গলা চেপে ধরে। আমার তখন দম বন্ধ হয়ে আসছিল। আমি ভাবলাম আজকে আমার শেষ দিন। তার সেই ভয়াবহ রূপ দেখে আগেই আমার অবস্থা খারাপ, তবুও হাল না ছেড়ে এবার আয়াতুল কুরসি জোরে জোরে পাঠ করি। তখনই সে জিনটা আমাকে ছেড়ে দিয়ে বলল, আজকে বেঁচে গেলি, তুই তোর কপাল ভালো না হইলে তোকে মেরে ফেলতাম আজকে। তারপর অদৃশ্য হয়ে গেল। আমি বুঝলাম না সে হঠাৎ করে এইভাবে চলে গেল। তখনই দেখলাম আমার নানা একটা বোতল নিয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম তার কাছে। তখন নানা বলল, এই বোতলে পানি পড়া ছিল, আমি সে জিনের গায়ে দেওয়ার পর সে পালিয়ে যায়। আমি বললাম, নানা তুমি কিভাবে জানলা আমি এখানে? নানা বলল, তোকে দেখলাম হঠাৎ তুই ঘরে নেই, আমি বিপদের আশঙ্কা করেই এখানে আসি, আর এসে দেখি তোর বিপদ। আমি নানাকে সবকিছু বললাম। নানা বলল, এই গাছটা ভালো না, এই গাছ থেকে একটা ভয়ঙ্কর জিন থাকে। আমি তোকে অনেকবার দেখেছি, কিন্তু আমি কবিরাজ হওয়ায় আমার কিংবা এলাকার কারোর সে কোনো ক্ষতি করতে পারেনি। তুই নতুন আসছিস আমাদের এলাকায়, তাই সে এমনটা করেছে তোর সাথে। নানা ছিলেন বলেই হয়তো আমি সেই রাতে বেঁচে ফিরেছিলাম। বিয়ে শেষ করে আমি সেদিন রাতেই বাসায় আসি। বাসায় আসার পর আমার ভীষণ জ্বর আসে। পরে নানা আমাকে ঝাড়ফুঁক দিয়ে একটা তাবিজ দেয়। পরে আমি ধীরে ধীরে সুস্থ হই। এরপর আর কোনো সমস্যা হয় না। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি জিনের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ মাই আপুকে এত সুন্দর একটা বাস্তব ঘটনা আমাকে লিখে পাঠানোর জন্য। সবাই কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন ছিল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।